5 আগস্ট দিনটা একটু অন্যরকম ছিল সেদিন। তারপরও সেই সকালটা সাধারণ মানুষের কাছে ছিল 8-10টা সকালের মতো। তবে এই দিনটিতে দেশ বিদেশে সবাই যেন একটা শেষ দেখার অপেক্ষায়। 5 আগস্ট শেখ হাসিনা ভোরেই ঘুম থেকে ওঠেন। অবশ্য আগের রাতে তার কম ঘুম হয়েছিল, দেরিতে শুয়েছিলেন টেনশনের কারণে। 5 আগস্ট ভোরেই ফজরের নামাজে বসে দীর্ঘক্ষণ দোয়া করলেন শেখ হাসিনা। নামাজ শেষে 1 কাপ চা নিয়ে গণভবনে নিজের অফিসে বসলেন তিনি। চারদিকে নিরাপত্তা রক্ষী, এলিট বাহিনী, এসএসএফ ও প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট সহ একাধিক বাহিনীর সদস্যরা গণভবনকে নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছেন। চা নিয়ে বসেই শেখ হাসিনা পুলিশ ও অন্যান্য বাহিনীতে থাকা তার কাছের কর্মকর্তাদের তলব করা শুরু করলেন। এরপর তিনি নাস্তা খেলেন। ওদিন কি রান্না হবে তার খোঁজও নিলেন। রাজনৈতিক ব্যক্তি, সুশীল সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তি থেকে শুরু করে সশস্ত্র বাহিনীর জাদরেল অফিসারদের সেদিন তার সঙ্গে দেখা করার কথা। তবে বাহিরে পরিস্থিতির মাঝে অবাক করা বিষয় ছিল 5 স্টার হোটেল ইন্টারকন্টিনেন্টালের মোড়ে নিরাপত্তার গাড়িগুলোকে সাকুরা বার অ্যান্ড রেস্টুরেন্টের পাশের ছোট রাস্তাটায় ঘুরিয়ে দেওয়া হচ্ছে। ট্যাঙ্ক আর আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার সেগুলোর দেখা পাওয়া গিয়েছিল এই হোটেলের সামনে। এদিকে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ততক্ষণে এক দফা দাবিতে মানুষজন জড়ো হয়েছেন। শেখ হাসিনা ততক্ষণে গণভবনে ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন। বেশ কয়েকটি গোপন সূত্রের মাধ্যমে ফাঁস হওয়া খবরের ইঙ্গিত পান যে বড় কিছু একটা ঘটতে চলেছে। শেখ হাসিনা এর আগে বিভিন্ন বাহিনীর কাছে বলেছিলেন নিজের দলের লোকদের ব্যবহার করে আন্দোলন দমানোর সুযোগ দিতে। সেজন্য নিরাপত্তা বাহিনীর কাছ থেকে তিনি আগের দিনটা সময় নিয়েছিলেন, কিন্তু তাতে হিতে বিপরীত হয়। আন্দোলন আরও ছড়িয়ে পড়ে, উভয় পক্ষে আরও হতাহতের ঘটনা ঘটে। এদিকে সেনাবাহিনীও অনেক আগে হাসিনার পাশ থেকে সরে গিয়েছে। 3 আগস্ট এক মিটিংয়ের কর্মকর্তাদের সেনাপ্রধান বলেছিলেন সশস্ত্র বাহিনী দেশের স্বার্থে জনগণের পাশে থাকবে। নেতাদের সাথে বৈঠক শেষে 5 আগস্ট সকাল 10:30টার মধ্যে শেখ হাসিনা নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের ডেকে পাঠান। সেনাবাহিনী থেকে শেখ হাসিনাকে একটি গোয়েন্দা তথ্য দেওয়া হয়, যেখানে বলা হয় 1971 সালের 16 ডিসেম্বরের মতো ঢাকার পতন হতে চলেছে। শেখ হাসিনা নিরাপত্তা বাহিনীর উপর ক্ষেপে যান, তাদের ব্যর্থতার জন্য ভৎসনা করে জনতাকে প্রতিরোধের নির্দেশ দেন। কিন্তু আরও রক্তপাত এড়াতে সশস্ত্র বাহিনী তার নির্দেশ অস্বীকার করে। এতে আরও হতাহতের ঘটনা ঘটবে বলে তারা যুক্তি দেখায়। তারা গোয়েন্দা প্রতিবেদনে তুলে ধরে প্রধানমন্ত্রীকে রাজধানীর প্রবেশপথে লাখ লাখ মানুষ অবস্থান করছেন বলে জানান। ইতোমধ্যে যাত্রাবাড়ি, সাভার, আশুলিয়া, উত্তরায় অনেককে হত্যা করেছে পুলিশ। সকাল 10টার আগেই মৃতের সংখ্যা প্রায় 100-এ পৌঁছেছে, তবু মানুষ থামছে না। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা রাজধানীতে প্রবেশ বন্ধ করতে মাঠ পর্যায়ে নির্দেশ পাঠাচ্ছিলেন। কিন্তু বৈঠকে পুলিশের শীর্ষ কর্মকর্তা প্রধানমন্ত্রীকে জানান ঢাকার পতন সর্বোচ্চ 1-2 ঘন্টার ব্যাপার। অর্থাৎ শেখ হাসিনার সবচেয়ে অনুগত পুলিশও এখন আর কিছু করতে পারবে না। সেনাপ্রধান শেখ হাসিনাকে পদত্যাগের অনুরোধ করেন, তবে প্রথমবার সে প্রস্তাব প্রত্যাখ্যান করেন তিনি। অফিসারদের ধমক দিয়ে শেখ হাসিনা বলেন তাদেরকে তিনি তুলে এনে আজকের এই অবস্থানে নিয়ে এসেছেন, এখন তারা সরকার ও রাষ্ট্রকে রক্ষা করতে পারছেন না। তার প্রতিক্রিয়া দেখে উচ্চপদস্থ কর্মকর্তারা হাসিনার বোন শেখ রেহেনার সঙ্গে গণভবনের একটি ভিন্ন কক্ষে কথা বলেন। রেহেনা শেখ হাসিনার সঙ্গে কথা বললেও তখনও তাকে মানানো যায়নি। এরপর ফোন করা হয় যুক্তরাষ্ট্রে থাকা তার ছেলে সজীব ওয়াজেদ জয়কে। তিনি কর্মকর্তাদের সঙ্গে প্রথমে সরকারকে রক্ষা করতে তাদের ব্যর্থতার কথা তোলেন, কিন্তু অবশেষে জয় পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরে মায়ের সঙ্গে কথা বলেন। শেখ হাসিনা এবার রাজি হলেন। তবে শেখ হাসিনা হয়তো এখানে নতুন একটি ফন্দি আটেন। শেখ হাসিনা বাহিনী প্রধানদের জানান তিনি ধানমন্ডি, 32 ও গোপালগঞ্জে গিয়ে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানাবেন। কর্মকর্তারা বুঝতে পেরেছিলেন এতে নতুন করে ঝামেলা তৈরি হবে। টুঙ্গিপাড়ায় পৌঁছার পর তিনি মনও পরিবর্তন করতে পারেন বা অন্য কিছু ঘটাতে পারেন বলে তাদের আশঙ্কা ছিল। তাই তারা সে প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এবার শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে চাইলেন, কিন্তু তখন গণভবন থেকে জনতা কেবল 45 মিনিটের দূরত্বে তখন, তাই বক্তৃতা রেকর্ড করার প্রস্তাবও প্রত্যাখ্যান করা হয়। হাসিনা এরপর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্যাটেলাইট ফোনে ফোন করে তাকে ভারতে নিয়ে যাওয়ার জন্য একটি ফ্লাইট পাঠানোর অনুরোধ করেন। মোদী সঙ্গে সঙ্গে রাজি হন, কিন্তু দ্রুতই আবার ফোন ব্যাক করে মোদী জানান কোনো আনুষ্ঠানিক প্রক্রিয়া ছাড়া বিমান পাঠালে তা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হবে, এতে তার প্রস্থানের উপরও প্রভাব পড়বে। শেষ পর্যন্ত তাড়াহুড়া করে বিমান বাহিনীর হেলিকপ্টারে করে তারপর বাংলাদেশ বিমান বাহিনীর পরিবহন বিমান দিয়ে ভারতে যান শেখ হাসিনা।
এর মাধ্যমে শেখ হাসিনা দীর্ঘ রাজনৈতিক জীবনেরও সমাপ্তি ঘটে।